الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وسيد المرسلين وعلى آله وأصحابه أجمعين শহীদ কাফেলা মাজলুম সংগঠন মিরপুর উপজেলা জামাত কর্তৃক আমার প্রিয় ভাই খোকন মোল্লার হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানীয় সভাপতি মিরপুর উপজেলা জামাতের সম্মানিত আমির জনাব খন্দকার রেজাউল করিম, মঞ্চে উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর জেলা নায়েবে আমির, মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, মিরপুর ভেড়ামারার মানুষের অতি আপনজন, প্রিয় মুখ প্রিয় মানুষ জননেতা জনাব আব্দুল গফুর, মঞ্চে আছেন অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর জেলায় কুষ্টিয়া জেলা ইউনিটের অন্যতম সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ মিরপুর উপজেলার সাবেক আমির জনাব অধ্যাপক জুমারত আলী, সম্মানিত সঞ্চালক, সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত প্রশাসনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ভাইয়েরা, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমার সামনে মিরপুরের সংগ্রামী সাথী বন্ধুগণ, সংগ্রামী আমলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা বাংলাদেশের মানুষ খুব তাড়াতাড়ি ভুলতে জানি, তাই খুব সহজেই ভুলে যায়। একটু মনে করে দিতে চাই আপনাদেরকে, আমরা আগস্ট মাসের 5 তারিখে দেশটা নতুন করে স্বাধীন করেছি, নতুন করে দেশ স্বাধীনতা লাভ করেছে। আর এই স্বাধীনতা অর্জনের আগে 16টি বছর এই দেশের মানুষের প্রতি, এদেশের কেবলমাত্র আওয়ামী লীগ করে এই মানুষ ছাড়া এদেশের সকল মানুষ, সকল দল মত জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের প্রতি 16টি বছর অত্যাচার নির্যাতন করেছে বিগত আওয়ামী লীগ সরকার, ঠিক না? আর এই আওয়ামী লীগকে তাদের এই অন্যায় অত্যাচার জুলুম নিষ্পেষণ নিপীড়ন মানুষের অধিকার হরণ
শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। 16 বছরের একটি ফ্যাসিস্ট সরকার দেশের সর্ব জায়গায়, সকল জায়গায়, সচিবালয় থেকে শুরু করে একদম ইউনিয়ন পরিষদের ওয়ার্ড পর্যন্ত তার দোষরদেরকে রঙে রঙে বসিয়ে রেখেছে। ঠিক না ঠিক? তারা এখনো সেই অবস্থায় আছে। দেশে বিপ্লবের পরে ছাত্র জনতার ইচ্ছা এবং দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে দেশ পরিচালনার জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। যে সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূস। এই সরকার ক্ষমতা গ্রহণ করার পরেই ওই ফ্যাসিস্টদের দোসররা বারবার দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে। বিচারকরা কু করার চেষ্টা করেছে, আইনজীবীরা কু করার চেষ্টা করেছে। এরপরে আরো অনেকেই বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার নানা ধরনের ষড়যন্ত্র করেছে। সাংবাদিক ছাত্র বন্ধুগণ, সরকার অত্যন্ত কৌশলে সকল ধরনের অপচেষ্টা ব্যর্থ করে দিয়ে দেশটিকে মোটামুটি একটু স্থিতিশীল করার বা স্থিতিশীলতা আনার জন্য যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে আবার নতুন করে নাটক শুরু হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, 16টি বছর দেশের মানুষ নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, বঞ্চিত হয়েছে, ভোটের অধিকার হারিয়েছে, ভোটের বিচার পায়নি, গরিবেরা তার অধিকার পায়নি। ঠিক না ঠিক? ফ্যাসিস্ট চলে যাওয়ার পরে, ফ্যাসিস্ট দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আমরা লক্ষ্য করলাম এই দেশে যেই চাঁদাবাজি ফ্যাসিস্টরা করেছে, ওই চাঁদাবাজি ওই রকমই আছে। ঠিক না ঠিক? এই ফ্যাসিস্টরা টেন্ডারবাজি করেছে, ওই টেন্ডারবাজি ওই রকমই আছে। ঠিক না ঠিক? ওই কানপুরি স্ট্যান্ডার দখল করেছে ফ্যাসিস্টদের দোসররা, আবার কেউ সে টেম্পোরারি স্ট্যান্ড দখল করেছে। আমরা বলতে চাই, ফ্যাসিস্ট এবং তার দোসররা চাঁদাবাজি করেছে, টেম্পো স্ট্যান্ড দখল করেছে, বাজার ঘাট দখল করেছে, মাঠ ঘাট জলাশয় দখল করেছে, বালুঘাট দখল করেছে। তারা তো পালিয়েছে, এখন এগুলো তারা আবার দখল করতে এসেছে জামাত ইসলামী। জোরে বলুন, এগুলো কি জামাত ইসলামী দখল করতে এসেছে? প্রিয় ভাইরা, তাদের এই চাঁদাবাজি, তাদের এই দুর্নীতি, তাদের এই পাপাচার, মানুষের অধিকার হরণের কারণেই তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। ঠিক না ঠিক? সুতরাং আজকে যদি আবার নতুন করে কেউ চাঁদাবাজি করে, কেউ যদি টেন্ডারবাজি করে, কেউ যদি দখলবাজি করে, কেউ যদি ওদের মতোই ভয় দেখায় আর হুমকি দেখায়, তাদের জেনে রাখা উচিত মাত্র 5 মাস আগে 16 বছরের গণতন্ত্র প্রতাপশালী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ভূমিকায় যান, আপনারা কোথায় যাবেন একটু জায়গা করে রাখেন। সম্মানিত ভাইরা, কারণ দেশের মানুষ 16টি বছর চরমভাবে নির্যাতিত। দেশের মানুষের আর পিঠ ঠেকানোর জায়গা নাই। আপনারা মনে করলেই এদেশের মানুষের যুবকরা ফাঁকি দিতে পারবেন না। তাই বিনয়ের সাথে বলতে চাই, প্রিয় ভাইরা, আমরাও নির্যাতিত হয়েছি, আপনারাও নির্যাতিত হয়েছেন, একসাথে ওই স্বৈরাচারকে সরিয়েছি। সুতরাং দেশে যাতে আর কোন স্বৈরাচার না আসে, দেশে যাতে আর কোন ফ্যাসিস্ট না আসে, দেশে যাতে আর কোন জালিমবাজ না আসে, দেশে যাতে আর কোন ভোটের অধিকার হরণকারী না আসে, এই কাজটি আপনাদেরকে, আমাদেরকে, সবাইকেই করতে হবে। ঠিক না ঠিক? সুতরাং আসুন, আজকের এই নতুন বাংলাদেশকে নতুন করে গড়তে হবে। দেশের কোটি কোটি বিলিয়ন ডলার বিদেশে পাচার করা হয়েছে, দেশে অর্থনৈতিক সংকট রয়েছে, এখনো পুলিশ প্রশাসন মাদার সুদা করে দাঁড়াতে পারে নাই। তাদেরকে শক্তিশালী করতে হবে। এখনো সচিবালয় শেখ হাসিনার বসানো আমলারা দেশ পরিচালনা করছে, ওদেরকে ঢাকায় বিদায়
মতোই চাঁদাবাজি শুরু করেছে, আগের মতোই টেন্ডারবাজি শুরু করেছে, আগের মতোই দখলবাজি শুরু করেছে, আগের মতোই অনেক কিছুই করা শুরু করেছে। দেশের মানুষ এটা কি ভালোভাবে নিচ্ছে? নিচ্ছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, শুধু তাই না, আপনাদের জানা উচিত বাংলাদেশের ৯২% মুসলমানের দেশ। এদেশের মানুষ এশার আযান শুনে ঘুমোতে যায়, নামাজ পড়ে, আর ফজরের আযান শুনে ঘুম থেকে ওঠে শাহজালাল শাহ মাকদুম খানদান শাহ আলম আর আল্লাহর প্রিয় গোলাম আল্লামা সাঈদীর এই বাংলাদেশ। এই বাংলাদেশের আল্লাহর নিয়ামত মিজানুর রহমান আজারি, ঠিক না ঠিক? আল্লাহর নিয়ামত আমির হামজা, আল্লাহর নিয়ামত অসংখ্য আল্লাহর জায়গা কোরআনের ময়দানে ইসলামের দাওয়াত দিচ্ছে। তাদের সেই মাহফিলে লক্ষ লক্ষ লোক হাজির হয়। এই লক্ষ লক্ষ লোক দেখে ইমানদারদের বুকটা খুলে যায়, ঠিক না ঠিক? ইমানদারদের খুশিতে আত্মহারা হয়, আল্লাহর শুকরিয়া আদায় করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই তাফসীর মাহফিলে লক্ষ মানুষের উপস্থিত দেখে কিছু মানুষের এখনো, আগেও কলজির জ্বালা ধরতো, এখনো কলিজার জ্বালা ধরে, ধরে না? তাদেরকে চিনতে হবে। আগে তাদের কলিজায় জ্বালা ধরেছে, তাফসীর মাহফিল বন্ধ করেছিল, এখন কলিজায় জ্বালা ধরে তারাও তাফসীর মাহফিল নিয়ে নানা ধরনের বাজে মন্তব্য করে। আমার সম্মানিত আল্লাহর প্রিয় গোলামদের নিয়ে বাজে বক্তব্য দেয়, ঠিক না বেশি? প্রিয় ভাইরা, এটা মুসলমানদের দেশ, এটি ইমানদারদের দেশ। আবারও বলছি, ৩.৫ লক্ষ মসজিদের দেশ আমার প্রিয় বাংলাদেশ। এই দেশে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো মানুষের ঠাঁই হয়নি, ভবিষ্যতেও হবে না। সুতরাং এদেশের তৌহিদি জনতার সেন্টিমেন্টের বাইরে কিছু করতে গেলে আরে পাল পাবে, সাবধান হয়ে গেল আপনারা। প্রিয় ভাইরা আমার, দেশকে যখন গঠন করার সময়, ঠিক তখন আমরা যখন দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি, তখন ওই স্বৈরাচারের দোসর, শেখ হাসিনার দোসর, ওই হাসিন সরকারের দোসর, তারা ৬০ বছর আমাদের উপর অত্যাচার করেছে। এই মিরপুরে নানাভাবে টেন্ডারবাজি, চাঁদাবাজি করেছে, কোটি কোটি টাকা কামিয়েছে। সেই হাসিনার দোসরেরা গত ১২ তারিখে আমার প্রিয় ভাই খোকনকে অন্যায় করে শহীদ করেছে, ঠিক না বেশি? আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ওই প্রিয় খোকন, আমি তার সম্পর্কে যতটা জেনেছি, ওখানের মধ্যে এত নিরীহ মানুষ হতে পারে? সম্মানিত ভাইরা, আপনারা সেই মানুষটিকে, আমাদের প্রিয় ভাইদের শহীদ করেছেন। অপরাধ কি ছিল খোকনের? অপরাধ ছিল খোকন দাওয়াত ইসলামীকে সমর্থন করত, অপরাধ ছিল খোকন দাওয়াত ইসলামীকে ভোট দিত, অপরাধ ছিল খোকন নিজেকে দাওয়াতের কর্মী বলে পরিচয় দিত, ঠিক না দেখে? আপনি যদি নিজেকে রাসূলের কর্মী বলে পরিচয় দিতে পারেন, আপনি যদি নিজেকে বিএনপির কর্মী বলে পরিচয় দিতে পারেন, আপনি যদি নিজেকে জাতীয় পার্টির কর্মী বলে পরিচয় দিতে পারেন, আমার প্রিয় ভাই, কেন খোকন নিজেকে জামাতের কর্মী বলে পরিচয় দিতে পারবে না, ঠিক না? এই বাংলাদেশ আপনারা যেমন অধিকার রয়েছে, আমার খোকনেরও তেমন অধিকার ছিল, আর সেই অধিকার আপনি হরণ করেছেন হত্যার মাধ্যমে। আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে স্পষ্ট করে বলতে চাই, যারা দিনে দুপুরে সজ্ঞানে ঠান্ডা মাথায় খোকনকে পরিকল্পিত হত্যা করেছে এবং জামাত ইসলামীর প্রায় ৩৫ জন নেতা কর্মীকে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা অবিলম্বে এই সকল হত্যাকারী নরঘাতকদেরকে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার জন্য প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা আপনাদেরকে সহযোগিতা করে যাচ্ছি এখনো, এবং সহযোগিতা ততক্ষণ করব যতক্ষণ আমরা মনে করি আপনারা আইন অনুযায়ী কাজ করছেন। যদি আপনারা আইন অনুযায়ী কাজ করতে ব্যর্থ হন, আসাম
সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শক্তি চাচ্ছি এবং কেটেই থাকবো। আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আপনাদেরকে বিনীতভাবে জানাতে চাই, এই মিরপুরে আমরা অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ, গন্ডগোল ফেসাদ কমই আছে। আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক বন্ধু, আমরা আপনারা একসাথে রাজনীতি করেছি, একসাথে সরকারে ছিলাম। আপনারাও বিগত 16 বছর নির্যাতিত হয়েছেন, আমরাও নির্যাতিত হয়েছি, একসাথে হয়ে ফ্যাসিস্টকে সরিয়েছি। এই কথাগুলো ভুলে যাবেন না, এই কথাগুলো ভুলে যাবেন না। যদি ভুলে যান, এছাড়াও দিতে পারবেন না। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই জন্য আসুন আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আজকে যে সংকট রয়েছে, সেই সংকট উত্তরের জন্য যারা দেশপ্রেমিক, আর দেশপ্রেমিক হলো তারা যারা আজকে ইন্ডিয়া বিরোধী, ঠিক না বেশি? প্রকৃত দেশপ্রেমিক তারা যারা এন্টি ইন্ডিয়া, ঠিক না বেশি? আজকে দেশের সকল মানুষ ইন্ডিয়ার বিপক্ষে অবস্থান নিয়েছে, ঠিক কিনা? আমার সরকার আজকে ওদের পদলেখী সরকার নয়, ওদের চোখের দিকে চোখ রেখে কথা বলছে ডক্টর ইউনূসের সরকার। আধিপত্যবাদ আমরা মানতে পারবো না। অনেক দাদাগিরি দেখিয়েছেন, আপনাদের দাদাগিরি বাংলাদেশের মানুষ আর কোনদিন মেনে নেবে না। সুতরাং যারা ইন্ডিয়ার বন্ধু হতে চান তাদের কথা আলাদা, আর যদি ইন্ডিয়াকে দেশের শত্রু মনে করেন, জাতির শত্রু মনে করেন, আপনার সরকার কথা বলতে বাধ্য হচ্ছে, ঠিক না? 71 সালে জামাত ইসলামের ভূমিকাকে আজকে তারা ঠিকই মনে করছে। বাগাছের দিকে বলেছে 47 বছর আগে জামাত ইসলামী যা বলেছিল, আজকে 47 বছর পরে আমরা বললাম যে ইন্ডিয়া অন্তত বাংলাদেশের বন্ধু হতে পারে না। আর আমাদেরকে ইতিহাস শোনানো হয়েছে, গল্প শোনানো হয়েছে, ইন্ডিয়া আমাদের বন্ধু। তাদের সাথে আমাদের সম্পর্ক কিসের সম্পর্ক? কিসের সম্পর্ক? স্বামী স্ত্রীর সম্পর্ক। এই নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক? প্রতিদিন আমার ঘরে আমার ভাইকে হত্যা করা হয়, আমার বোন থানার লাশ ঘন্টার পরে ঘন্টা ঝুলিয়ে রাখা হয়েছিল, ঠিক না? দেখি চৈত্র মৌসুমে, শুকনো মৌসুমে পানি বন্ধ করে যে আমাদেরকে মারার ষড়যন্ত্র করেন, আর বর্ষা মৌসুমে যখন আমরা রাতে ঘুমিয়ে থাকি তখন সব গেট খুলে দিয়ে মারার বন্দোবস্ত করেন। এই হলো বন্ধুর পরিচয়। আমরা মনে করি ইন্ডিয়া কোনোদিনও বাংলাদেশের বন্ধু ছিল না, আজও বাংলাদেশের বন্ধু হতে পারে না। এই জন্য আসুন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের মানুষের মুক্তি, শান্তি আর কল্যাণ যদি নিশ্চিত করতে হয়, দেশপ্রেমিক সকল মানুষকে ঐক্যবদ্ধ হয় ওই ভারতের দামেদার গোলাম শেখ হাসিনা যেমন ভারতের কাছে যে আশ্রয় নিয়েছে, ওই সকল গোলামদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে এদেশের দেশপ্রেমিক মানুষের একটি সরকার কায়েমের জন্য আমরা আন্দোলন করে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, সংগ্রামী সাথী বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষকে সাথে করে আগামী দিনে এদেশটাকে একটি শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ হিসাবে দেখতে চাই, একটি উন্নত